Hello, Assalamu alaikum. Good evening, everyone. Once again, I'm going live from ARC Education's page. I'm Anita Sharmin, IELTS instructor at IELTS ARC Education. So I'm really sorry. We actually intended to start our session around 8, but due to some technical glitches, we had to start a bit late. Okay, so আজকে আমাদের সেশনটা বেসিক্যালি is on exclusively on the reading test of IELTS exam. তার মানে আজকে আমরা শুধুমাত্র IELTS এর পুরো রিডিং এর পুরো ব্যাপারগুলো কভার করব। Like the other day, I think you have also seen another live session on writing. So সেভাবে আজকে আমি রিডিং এর আরো কিছু ডিটেইলস চলে যাবো, আর কিছু নিটিগ্রিটি ডিটেইলস ডিসকাস করব, যেটা আমাদের প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এন্ড আদার দেন দ্যাট আমরা একেবারে লাস্টে ছোট্ট একটা এক্সারসাইজও করব, যাতে করে জাস্ট আ বিট অফ আইস ব্রেকিং এর মতো, যে কিভাবে আসলে আমাদের এই রিডিং এর প্র্যাকটিসটাকে নার্চার করতে হয়। ওকে, সো প্লিজ অ্যালাউ মি টু শেয়ার মাই প্রেজেন্টেশন। Your patience. And please bear with me. Okay, so I hope my presentation is visible and I am loud and clear to all of you. Once again, welcome to the reading session of IELTS from ARC Education. I'm Anita Sharmin, to discuss about the skills and strategies that we need to prepare ourselves for the reading test. Now, এর আগের দিন আমরা যখন ওভারঅল IELTS নিয়ে ডিসকাস করলাম, that time I touched upon a few points. আমি সেই পয়েন্টগুলো রিভিউ করব, প্লাস আমি আরো এডিশনাল কিছু skills আজকে বা strategies আজকে ডিসকাস করব, the strategies that you need to develop on your own so that you can finally ace the reading test. এখন রিডিং টেস্ট নিয়ে সবারই একটা ভীতি থাকার খুব স্বাভাবিক, বিকজ আমাদের আসলে একে তো রিডিং এর অভ্যাসটা এখন অনেক কমে গেছে। অন টপ অফ দ্যাট, ইংলিশ টেক্সট বুকস এর বাইরে আসলে আমরা কতটা খুব বেশি অভ্যস্ত রিডিং, লাইক আদার টাইপস অফ ইংলিশ রিডিং, ফর এক্সাম্পল নিউজ পেপার পড়াটা বা স্টোরি বুকস আর কমিক্স, আসলে আমাদের অনেকেরই এই অভ্যাসটা থাকে না। এখন যখন আমরা নেটিভ ল্যাঙ্গুয়েজে মানে বাংলায় আমরা কিছু পড়ছি, তখন কিন্তু ওটা ন্যাচারালি আমাদের ব্রেইনে রেজিস্টার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের কিন্তু খুব বেশি চিন্তা করতে হয় না হয়তো ভোকাবুলারি নিয়ে বা গ্রামার নিয়ে। উই অটোমেটিক্যালি I mean get into the depth of the reading content and then আমরা সেভাবেই ওটাকে রেজিস্টার করতে পারি। বাট যেহেতু আমরা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ এটা প্র্যাকটিস করছি, এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে কিছু স্কিল ডেভেলপ করতে হবে, কিছু স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে, যেটা করে আমরা রিডিং টেস্টটাতে ভালো একটা স্কোর পাবো। আচ্ছা, মুভিং ফরওয়ার্ড, সো আমি আরেকবার, even if it is redundant, but still আমি আরো একবার একটু reading test সম্পর্কে বলে নিতে চাচ্ছি। This test takes for about an hour, which consists of 40 minutes, 40 questions. Now, in this 60 minutes or in this 1 hour, a 40 questions আপনাকে solve করতে হবে. At the same time, you have to keep some extra time in your hand so that you can transfer the answers. কারণ listening test এর মতো reading test এ আমাদেরকে কোনো extra time দেয়া হয় না to transfer the answers. So এই একটা জিনিস শুরুতেই কিন্তু আপনাকে প্র্যাকটিসটা করতে হবে, even when you are doing your mock or এমনি যখন আপনি একদম শুরুতে প্র্যাকটিস করছেন, তখন কিন্তু এই টাইম কনস্ট্রেন্টের ব্যাপারটা আপনাকে খুব ভালো মতো আপনাকে ডেভেলপ করতে হবে, মানে টাইম কনস্ট্রেন্টের ব্যাপারটা যে নিজের আয়ত্তে নিয়ে আসা। ঠিক আছে, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওন ড্রিল, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ওন ডিভাইস, যে কিভাবে আপনি
এক একটা সেকশন নিয়ে কিভাবে কতটুকু টাইম অ্যালোকেট করে আপনি আবার আনসার ট্রান্সফার করার টাইমটুকু পাচ্ছেন। ঠিক আছে, এখানে আরো একটা জিনিস বলে রাখা ভালো যে কোনো কোয়েশ্চেনে যদি আপনারা ধরেন আটকে যান at the beginning or around the middle, তখন কিন্তু প্লিজ ডোন্ট প্যানিক। হ্যাঁ, আমরা অনেকেই এটা করি, যেমন আমি আমার প্র্যাকটিসের সময় দেখেছি, যখন আমি আইএলটিএস দিচ্ছিলাম আমি তখন প্র্যাকটিসের সময় দেখতাম যে আমি কোনো একটা কোয়েশ্চেন না পারলে আই অলওয়েজ ইউজ টু গেট সো ওভারওয়েলমড অ্যান্ড মাই হোল থিঙ্কিং প্রসেস ইউজ টু গেট ব্লকড। আমি আর চিন্তা করতে পারতাম না যে পরের কোয়েশ্চেন গুলো কিভাবে আমি ডিসাইফার করবো বা ইভ্যালুয়েট করবো। সো এই জিনিসটা করবেন না, যদি আটকে যান প্লিজ মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, বিকজ এই যে টাইম কনস্ট্রেন্টটা কিন্তু সবসময় আপনার মাথায় থাকতে হবে। ঠিক আছে, there is a wide variety of questions that come in the reading test. সব মিলিয়ে একদম জেনারেলি যদি আমি ক্যাটাগরাইজ করি, ওই 5-6টার টাইপেরই আসে, যেমন ধরেন মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স, ট্রু ফলস, নট গিভেন অর ইয়েস or not given, completion of a table or a chart, sentences, ওই গ্যাপ ফিলিং এর মতো করে আসে। সো ওই 5-6টা জেনারেল ক্যাটাগরিকে ফার্দার ভেঙে ইন টোটাল 11 টাইপস অফ কোয়েশ্চেন্স আর দেয়ার। ঠিক আছে, আচ্ছা এখন কেন রিডিং টেস্টটা নেওয়া হয় আইএলটিএস এ, আমি অনেকবার বলেছি এটা আমার ওরিয়েন্টেশন ক্লাসেসগুলোতে বা লাইভ সেশনে, যে আইএলটিএস এর প্রত্যেকটা টেস্ট কিন্তু একেবারে লিঙ্কড, ইন্টারলিঙ্কড অর ইন্টারকানেক্টেড টু ইচ আদার। আপনি যখন রিডিং এর প্র্যাকটিস করবেন তখন কিন্তু আপনার লিসেনিং এর কিছু কাজ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, বিকজ আপনি ভোকাবুলারিতে স্ট্রেস দিচ্ছেন। আপনি যখন রাইটিং প্র্যাকটিস করছেন তখন আপনি রিডিং এ জানা কিছু নতুন ভোকাবুলারি বা লিসেনিং এ শোনা কিছু নতুন ভোকাবুলারি কিন্তু ইনপুট দিতে পারছেন, ইনকর্পোরেট করতে পারছেন আপনার রাইটিং এ। সো দিজ আর অল ইন্টারকানেক্টেড, অ্যান্ড এই কানেকশনটা খুব কেয়ারফুলি সেট করা, বিকজ এই 4টা যে টেস্ট আছে, 4টা টেস্টই কিন্তু 4টা স্কিল কিন্তু আমাদের দরকার হয় টু কমিউনিকেট। এখন when we are moving to a foreign country to for our higher study or maybe for work, তখন কিন্তু আমরা যা সবসময় শুনছি, আমাদের যে রিসিভিং যে স্টিমুলাস গুলো সব কিন্তু হচ্ছে একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে। তার মধ্যে রিডিং একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, যেহেতু আমরা পড়তে যাই বা চাকরি করতে যাই, আমাদের অনেক কিছু, অনেক ধরনের রিডিং ম্যাটেরিয়াল we have to go through. So ওই রিডিং ম্যাটেরিয়াল গুলো পড়ে তার জিস্টটা বুঝলাম কিনা, একটা রিডিং ম্যাটেরিয়ালের মেইন আইডিয়াটা ধরতে পারছি কিনা, বা ধরেন কিছু টেকনিক আছে যে স্কিম করে পড়া বা স্ক্যান করে পড়া, বা হোল টপিকটার ওপিনিয়ন, পারপাস, এগুলো বুঝতে পারাটা হচ্ছে আমাদের রিডিং টেস্টের মূল উদ্দেশ্য। মানে বুঝতে পেরেছি কিনা সেই জন্যই সেভাবেই আসলে কোয়েশ্চেন গুলো ডিজাইন করা হয়, প্যাসেজ গুলো সেভাবেই সেট করা হয়। এখন প্যাসেজের কথা বলতে আরো একটা জিনিস বলে আসছি, টপিকটা কি থাকবে। আমি অনেকবার বলেছি আমার স্টুডেন্টদের সাথে বা ইন জেনারেল যখন লাইভে এসেছি, যে এমন কোনো টপিক কিন্তু দেয়া হবে না যেটা একজন সাধারণ ক্যান্ডিডেট সেটা পড়ে বুঝতেই পারবেন না। ঠিক আছে, কোনো নোবেল লরিয়েটের রিসার্চ পেপার থেকে কোনো প্যাসেজ কখনো তুলে দেয়া হবে না, বা আপনাকে বলবে না যে হ্যাঁ উনি কোন একজন নোবেল লরিয়েট হয়তো প্রবাবলি হি হ্যাজ ইনভেন্টেড সামথিং, এখন ওনার ইনভেনশনটাকে আপনি ইভ্যালুয়েট করবেন, বা সেই টেকনিক কোন টেকনোলজি ইভ্যালুয়েট করে, এই ধরনের কিছুই আসবে না। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্য টপিক, অল ইউ নিড টু ওয়ারি ইজ অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। ওকে, আর আরো একটা জিনিস বলে রাখি, যে খুব ব্রডলি যদি চিন্তা করেন, রিডিং টেস্টটা কিন্তু অ্যাকচুয়ালি ইজ এ ভোকাবুলারি টেস্ট। ওকে, রিডিং টেস্ট ইজ অ্যাকচুয়ালি আ ভোকাবুলারি টেস্ট। আপনি পড়ে একটা নতুন শব্দ বুঝলেন কিনা, তার কতগুলো সিনোনিমস আপনি জানেন, বিকজ সিনোনিমের ব্যাপারটা তখনই চলে আসছে যখন আমরা ওই যে কোয়েশ্চেনে যখন প্যারাফ্রেজিংটা পাচ্ছি। ঠিক আছে, সো বেসিক্যালি আপনাকে এটা মনে রাখতে হবে যে রিডিং টেস্টের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে ভোকাবুলারি চেক করাটা। It's testing your vocabulary, how enriched your knowledge about vocabularies. আপনার নতুন ওয়ার্ড আপনি কতটা শুনে বুঝেন, কতটা মনে রাখতে পারেন, আবার কতটা সেটা অ্যাপ্লাই করতে পারেন, এই সব জিনিসগুলি কিন্তু দেখা হয়। ঠিক আছে, আচ্ছা জেনারেল ট্রেনিং আর একাডেমিক মডিউল, এই দুটোর ডিফারেন্স তো আমরা অনেকবার বলেছি, বাট একটা কমন প্রবলেম থাকে, স্টুডেন্টরা অনেক সময় বলে যে আচ্ছা আমি কোন মডিউলটা টেস্ট দিব আমি বুঝতে পারছি না।
এখানে কিন্তু আসলে বেসিক্যালি আপনাকে ডিসিশন নিতে হবে ডিপেন্ডিং অন হুইচ ইনস্টিটিউশন ইউ হ্যাজ অ্যাপ্লাইড ফর। সো আপনি যদি ফর এক্সাম্পল পিএইচডি করতে চান বা মাস্টার্স করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার অফার লেটারের ফর্মে লেখাই থাকবে যে দে আর দে অ্যাকচুয়ালি are asking for the academic module IELTS এর certificates চাচ্ছেন ওনারা, and for work purpose or immigration purpose it's always the general training. এখন আপনাকে এই জিনিসটা খুব ভালো মতো জানতে হবে, you have to have a proper aim যে আপনি আসলে কি জন্য আইএলটিএস দিতে চাচ্ছেন। আপনি কি হায়ার স্টাডিজ এর জন্য পড়তে যাবেন নাকি হচ্ছে কোনো চাকরি করতে যাবেন? বিকজ এমন যদি হয় যে আপনার এইম হচ্ছে চাকরি করা, কিন্তু আপনি একাডেমিক মডিউল দিলেন কিন্তু একটা ভালো স্কোর আসলো না, যেটা কিনা আসতে হয়তো আপনার জেনারেল ট্রেনিংটা দিলে, সো সেই ক্ষেত্রে আপনার কিন্তু গোলটা ম্যাচ করলো না। হ্যাঁ, আবার ইন দ্য সেম ওয়ে দি আদার ওয়ে রাউন্ড, আপনি ধরেন হয়তো হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যেতে চাচ্ছেন, দিলেন জেনারেল ট্রেনিং, কিন্তু আলটিমেটলি ইনস্টিটিউশন চাইলো আপনার কাছে একাডেমিক মডিউলের আইএলটিএস স্কোর। সো সেই ক্ষেত্রে বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট হুইচ ওয়ান ইউ ওয়ান্ট টু এইম ফর। অলরাইট, ওকে। ডিফারেন্সেস জেনারেল ট্রেনিং আর একাডেমিক মডিউলে খুব বেশি না, স্লাইট ডিফারেন্সেস হচ্ছে জেনারেল ট্রেনিং এর প্যাসেজেস গুলো একটু শর্ট থাকে, usually shorter text from newspapers, notices, advertisements or company handbooks, যেগুলো হচ্ছে you are likely to encounter on a daily basis. হ্যাঁ, আপনি হয়তো কাজ করতে গেলে কোনো একটা লোকেশন জানতে চাচ্ছেন বা কোনো কাজ খুঁজলে আপনি নিউজ পেপারে হয়তো ভ্যাকেন্সি গুলো দেখতে চাচ্ছেন, সেই ধরনের একটা কনটেক্সট থাকে লেখাগুলোর মধ্যে, প্যাসেজগুলোর মধ্যে, ঠিক আছে। আর লাস্ট যে প্যাসেজটা থাকে জেনারেল ট্রেনিং এর, the third one is more or less the same as academic, but general training এর as its name implies, জেনারেল ট্রেনিং এর টপিক গুলো থাকে একটু জেনারেল কনটেক্সট অনুযায়ী, ঠিক আছে। আমাদের ডে টু ডে বেসিসে আমরা যে ধরনের সিচুয়েশন গুলো ফেস করি সেই ধরনের টপিক থাকে, বাট অন দি আদার হ্যান্ড একাডেমিক মডিউলার গুলো থাকে হচ্ছে একটু একাডেমিক্স এর উপর বেস করে, যেমন ধরেন হয়তো ন্যাচারাল সায়েন্সের উপরে বা ন্যাচারাল এনভায়রনমেন্টের উপরে একটা টপিক আসলো, ইকোসিস্টেমের উপর টপিক থাকতে পারে, টেকনোলজির উপর টপিক খুব কমন, এট দ্য সেম টাইম সাইকোলজি টপিক গুলো খুব কমনলি আসে। হ্যাঁ, তো এগুলো কোনো ধরা বাঁধা নিয়ম কিন্তু নেই যে একেবারে এগুলোই আসবে, কিন্তু হ্যাঁ আমি এতটুকু আপনাকে এনশোর করতে পারি বেসড অন মাই নলেজ এন্ড বেসড অন মাই ওন এক্সপিরিয়েন্স, আপনাকে কখনো এমন কোনো টপিক দেয়া হবে না যেটা আপনি বুঝতেই পারবেন না পড়ে যে এটা কি কিসের উপর বেস করা টপিকটা, ঠিক আছে। এন্ড প্লিজ আন্ডারস্ট্যান্ড দিস টেক্সটস আর অথেন্টিক, এগুলো খুব ভালো সোর্স থেকে তুলে নিয়ে আসা হয়, ভালো জার্নালস, ম্যাগাজিনস এন্ড নিউজ পেপারস থেকে, যে কোনো যেমন তেমন কোনো একটা ওয়েবসাইট থেকে কিন্তু এগুলো তুলে দিবে না, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি, যখন আপনারা প্র্যাকটিস করবেন রিডিং টেস্ট, আই মিন রিডিং এর টেস্টের জন্য, তখন প্লিজ মেক শিওর আপনারা কিন্তু অবশ্যই অথেন্টিক সোর্সের ম্যাটেরিয়াল গুলোই প্র্যাকটিস করবেন। আমরা যা সামনে পাই তাই প্র্যাকটিস করতে থাকি, তাতে করে লাভের চাইতে বেশি যেটা হয় উই গেট ওভারওয়েলমড, অতিরিক্ত স্ট্রেসড আউট হয়ে যাই আমরা। এত কিন্তু আসলে প্র্যাকটিস করতেও হয় না ইফ ইউ আর প্র্যাকটিসিং দ্য রাইট context, if you are practicing on the right materials. এখন right material গুলো কি কি? You can try the Cambridge past practice books, you can try the materials from British Council, you can try from IELTS Essentials or from ITP, ঠিক আছে। সো এই যে অর্গানাইজেশন গুলো থেকে একেবারে অথেন্টিক এবং প্রপারলি রেজিস্টার্ড যেসব ম্যাটেরিয়াল গুলো থাকে সেগুলো প্র্যাকটিস করলে ইট উইল বি রিয়েলি হেল্পফুল, রাদার দেন অনলাইনের বিভিন্ন সাইট থেকে প্র্যাকটিস করা বা যা ইচ্ছা তাই, মানে কোনো একটা কিছু পেলেই। হ্যাঁ, you can nurture your reading habit, that is very I mean you're most welcome to do that, যাই চাচ্ছেন সেটাই পড়ছেন, যা এনজয় করছেন সেটাই পড়ছেন, কিন্তু অ্যাকচুয়াল প্র্যাকটিসের জন্য আপনাকে ওই ব্রিটিশ কাউন্সিল, আইডিপি বা কেমব্রিজের ম্যাটেরিয়াল গুলোই প্র্যাকটিস করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে। বিকজ ওদের ফরম্যাটটা, কোয়েশ্চেনের ডিজাইনটা সবকিছু সেম থাকে অ্যাকচুয়াল আইএলটিএস এক্সামে যা থাকছে। সো আপনি অন্য কোনো জায়গায় প্র্যাকটিস করে, অন্য কোনো ধরনের ম্যাটেরিয়াল প্র্যাকটিস করে শুধু শুধু কনফিউজড হয়ে যাওয়া বা ডিলেমার মধ্যে থাকাটা আসলে একেবারেই বুদ্ধিমানের কাজ না। আচ্ছা,
why vocabulary is important? আমি শুরুতেই বলেছি যে actually this test, this reading test is a vocabulary test. ঠিক আছে, এটা কেউ ডিনাই করবে না। অলরাইট, সো একটা নতুন ওয়ার্ড আপনি পড়ে বুঝতে পারলেন কিনা কনটেক্সট অনুযায়ী, আবার কোয়েশ্চেনে যখন যাচ্ছেন ব্যাক করছেন তখন সেই প্যারাফ্রেজড ভার্সনটা ভোকাবুলারির আপনি ধরতে পারছেন কিনা, এটাই কিন্তু আসলে রিডিং এ টেস্ট করা হয়, হিসাব করে দেখবেন। ঠিক আছে, এন্ড এই ভোকাবুলারি এক্সপ্যানশনের কিন্তু কোনো লিমিট নাই। Okay, because the scope of English language is way too large, and আপনি যদি এখন চিন্তা করেন যে আপনি লিস্ট করে করে তারপরে প্রত্যেকটা ওয়ার্ড ভোকাবুলারি ডিকশনারির মনে রাখবেন, that is not going to be possible, because এত ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কোপটা তো ছোট না, বিশাল বড় একটা স্কোপ। একই ওয়ার্ডের 2-3টা মিনিং থাকে। ঠিক আছে, সো আপনি হয়তো হঠাৎ করে একটা ওয়ার্ড দেখলেন, একটা মিনিং জানেন, আর একটা যদি নাই জানেন তাহলে কিন্তু আপনি ওইটা সেন্টেন্সটার মিনিংটাই বুঝবেন না, বিকজ আপনি একটা ওয়ার্ডের যেই মিনিংটা জানেন বাট দেয়া আছে কনটেক্সট অনুযায়ী দেয়া আছে অন্য একটা মিনিং। ঠিক আছে, সো এই জন্য আপনাকে ভোকাবুলারিটা এনরিচ করা খুব 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 ইম্পর্টেন্ট, অ্যান্ড টু ডু দ্যাট ওয়েল পড়ার অভ্যাস করা ছাড়া আসলে এটার আর কোনো আমার জানা নেই আর কি যার কোনো রাস্তা আছে। ঠিক আছে, অনেকেই বলে, অনেক স্টুডেন্টরাই বলে যে ম্যাম ভালো মুভিজ দেখা বা ডকুমেন্টারিজ দেখা, ডাজ ইট হেল্প? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি ইট হেল্পস। ইভেন কার্টুনস দেখেও যদি আপনি কোনো ধরেন অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টটা আপনি ডেভেলপ করতে চাচ্ছেন, যে আপনি শুনে বুঝতে পারেন কিনা, যেহেতু আমাদের অডিওতে অনেক অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টের ট্র্যাকস থাকে, সেটার জন্য আপনি শুনলেন, শোনার পরে কোনো একটা ওয়ার্ড, ইফ ইউ কাম অ্যাক্রস আ নিউ ওয়ার্ড, শোনার পরে সেটা ডিকশনারি থেকে মিনিং চেক করলেই কিন্তু অটোমেটিক্যালি আপনার একটা নতুন ওয়ার্ড জানা হয়ে যাচ্ছে। সো ওই লিসেনিং প্র্যাকটিস করার সাথে সাথে কিন্তু রিডিংটা অনেকটাই কাজ হয়ে যায়, যদি আপনি ওই যে মুভি দেখা বা ডকুমেন্টারি শোনা বা রেডিওতে কিছু শোনাটা প্র্যাকটিস করেন। ঠিক আছে, বাট তারপরও আমি বলবো যে রিডিং বুকস, okay, it could be anything, storybooks, something that you enjoy, maybe a comic, or maybe আপনার ফেসবুকের ফ্রেন্ড লিস্টে আপনার খুব সুন্দর করে স্ট্যাটাস লেখা কোনো এক ফ্রেন্ডের স্ট্যাটাস, that could also be a source of your vocabulary development, trust me. ঠিক আছে, এখন তো আসলে আমরা যখন অনেক আগে পড়াশোনা করেছি 90s-এ, তখন তো আমাদের স্কোপ আমাদের হোরাইজন এত ব্রড ছিল না, সো আমাদের কিন্তু রিলাই করতে হয়েছে শুধুমাত্র পেপার ব্যাগস এর উপরে, শুধুমাত্র হার্ড কপির উপরে। বই পড়েছি, ভোকাবুলারি ডেভেলপ হয়েছে, বাট এখন কিন্তু আপনাদের ভোকাবুলারি ডেভেলপ করার অনেক ওয়েজ আছে, এন্ড you can decide your own way depending on how you can register. মানে every individual has different type of intelligence, মানে সবার ব্রেন কিন্তু একভাবে অপারেট করে না, কাজে আপনার জন্য কোন ওয়েটা বেস্ট টু ডেভেলপ ইউর ভোকাবুলারি এটা কিন্তু আপনি বুঝবেন। ইউ আর অ্যান অ্যাডাল্ট, আপনি তো অ্যাডাল্ট, মানে যদি আমি সবচেয়ে মানে মিনিমাম এজে ধরি, at the age of 16 you are sitting for IELTS exam, তখন কিন্তু আপনি যথেষ্ট ম্যাচিউর। So at that age you are supposed to understand যে আপনি কিভাবে পড়লে আপনার মনে থাকবে খুব ভালো মতো। একটা নতুন ওয়ার্ড আপনি শিখলেন, আপনি মনে রাখলেন, রেখে সেটা আবার অ্যাপ্লাই করা বা সেটা পড়তে পড়তে বোঝা, এটা কিন্তু আপনিই বুঝবেন। সো vocabulary will help you to understand a text. একটা নতুন মানে আপনার যদি vocabulary improved না হয়, আপনি কিন্তু প্যাসেজগুলো পড়ে আপনি মিনিং মানে মেইন আইডিয়াটা ধরতে পারবেন না, এই জন্য ভোকাবুলারিটা খুব ইম্পর্টেন্ট। সেকেন্ডলি, it always helps you to spot the location of the correct answer. Okay, it helps you to spot the location of the correct answer. এটার মানে হচ্ছে, আমি আগেই বলেছি, আপনারা সবাই অলরেডি জানেন যে কোয়েশ্চেন আর টেক্সট কিন্তু কখনো সেম থাকে না। কোয়েশ্চেনস আর অলওয়েজ প্যারাফ্রেজড, অলওয়েজ রিফ্রেজড। ওকে, আনসার রিমেইনস দ্য সেম বাট কোয়েশ্চেনস আর নট। সো আপনি যদি একটা ওয়ার্ড করে না বুঝতে পারেন চট করে, এন্ড সেটা মনে রেখে কোয়েশ্চেন গুলো ইভ্যালুয়েট না করতে পারেন, তখন কিন্তু আপনি খুব ফাস্ট ওই আনসারটা লোকেট করতে পারবেন না ফ্রম দ্য লং প্যাসেজ, কারণ টাইম কিন্তু লিমিটেড। অলরাইট, সো এই লিমিটেড টাইমের মধ্যে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে খুব দ্রুত একটা ওয়ার্ড
বুঝে আবার সেই ওয়ার্ডের এগেইনস্টে যে কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনটা বুঝে দেন ফাইনালি ফাইন্ডিং দি কারেক্ট আনসার, স্পটিং দ্য লোকেশন অফ দ্যাট কারেক্ট আনসার। ঠিক আছে? আর লাস্টলি আরেকটা জিনিস যেই জন্য আরেকটা কথা বলতে চাই, যার জন্য ভোকাবুলারি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এসেনশিয়াল, সেটা হচ্ছে ইউ হ্যাভ টু ডিসাইড, ইট হেল্পস ইউ টু ডিসাইড দ্য কারেক্ট আনসার। ফর এক্সাম্পল এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্সে অনেক সময় মনে হয় যে তিনটা আনসারই কারেক্ট, সো সেটা যেন না মনে হয় সেই জন্য আপনাকে কি জানতে হবে, ওই একটা স্পেসিফিক ওয়ার্ডের পার্টিকুলার মিনিং ইন দ্য কনটেক্সট অফ দ্য প্যাসেজ, মানে প্যাসেজে ইউসেজের অনুযায়ী মিনিংটা কি দাঁড়িয়েছে সেটা আপনাকে বুঝতে হবে টু গেট দ্য কারেক্ট আনসার। কারণ আপনার কাছে আপনাকে এমসিকিউ গুলো এমন ভাবে দেয়া হবে যে আপনার মনে হবে তিনটা বা চারটা আনসারই কারেক্ট বা তিনটা আনসারই কারেক্ট। সো ওই কারেক্ট একটা আনসার বোঝার জন্য আপনাকে এক্সাক্ট স্পেসিফিক অ্যাকুরেট মিনিংটা জানতে হবে of a specific word. So that is why you have to expand your vocabulary. All right? আচ্ছা, এখন আসি কিভাবে করা যায়। ঠিক আছে, আমি আমার আগের সেশনে যখন আমি আরো একজন ইনস্ট্রাক্টরের সাথে এসেছিলাম, আমরা দুজনেই এগ্রি করেছিলাম একটা ব্যাপারে, যে ভোকাবুলারি এক্সপ্যান্ড করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে রিডিং হ্যাবিট ডেভেলপ করতেই হবে। এখন রিডিং হ্যাবিট ডেভেলপ করেই কি ভোকাবুলারি ডেভেলপ হবে? না, there are some more work to do, there is some more drill to that you need to devise on your own। সেটা হচ্ছে আপনাকে ভোকাবুলারি গুলো লিস্ট করে রাখতে হবে ইন আ নোটবুক। নাও লিস্টিংটা কিন্তু হ্যাপহ্যাজার্ড হওয়া চলবে না, যে ওই যে আমি বললাম যে আপনি ডিকশনারি খুলে এ থেকে জেড পর্যন্ত সব ওয়ার্ড লিস্ট করে ফেললেন, এটা কোনো আমি জানি না আমার দেখা মতে কারো পক্ষে আসলে পসিবল কিনা। ঠিক আছে, এটা আনলেস ইউ হ্যাভ এক্সট্রিমলি শার্প ফটোগ্রাফিক মেমোরি অর আইডেন্টিক মেমোরি, এছাড়া কিন্তু এটা পসিবল না। সো লিস্টিং অফ ওয়ার্ডস ইট হেল্পস উইদিন আ ভেরি স্মল স্কোপ। যদি আপনার লিস্টিংটা কি বলবো ওটাকে, মানে একটা স্পেসিফিক নিয়ম অনুযায়ী যদি আপনি লিস্টিংটা না করেন, ঠিক আছে, বিকজ ফার্স্ট অফ অল আপনি 100% কোনো ওয়ার্ড প্রেডিক্ট করতে পারবেন না যে কি থাকবে। একেবারে 100% অ্যাকুরেসি দিয়ে ওয়ার্ড প্রেডিক্ট করা সম্ভবই না, বিকজ ওই যে বললাম যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কোপটা হচ্ছে অনেক ভাস্ট। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে ইট ডাজ নট ইমপ্রুভ দ্য রিডিং স্কিল। আপনি ভোকাবুলারি লিস্ট করেই যাচ্ছেন, ওয়ার্ড লিস্ট করেই যাচ্ছেন, কোনো রিডিং মেটেরিয়াল আপনি ইউজ করছেন না, জাস্ট খালি ডিকশনারি ঘেটে ঘেটে বা যে কোনো সোর্সে একটা ওয়ার্ড দেখলেন, লিস্ট করলেন, বাট ওটার কোনো মিনিংও লিখলেন না, ওটা কোথাও অ্যাপ্লাই করলেন না, ওটা নিয়ে ফার্দার আর নাড়াচাড়া করলেন না, তাহলে কিন্তু আসলে ইট উইল নট হেল্প। ওকে, সো লিস্টিং হেল্প করবে তখনই যখন আপনি একটা ক্রাইটেরিয়া মেনটেন করে লিস্ট করবেন। সেই ক্রাইটেরিয়াটা কি? ফার্স্ট অফ অল you have to pick something that you enjoy reading. সায়েন্সের পড়া কোনো টেক্সট বুক বা ম্যাথমেটিক্যাল কোনো কি বলবো ওয়ার্ক বুক, যেখানে মানে দিস উইল নট গোয়িং টু হেল্প ইফ ইউ ডু নট এনজয় রিডিং। আপনি কিন্তু হাজার চেষ্টা করলেও কোনো একটা ওয়ার্ড আপনার মাথায় থাকবেই না, বা আপনি ওটা নিয়ে ফার্দার চিন্তা করার সেই ইচ্ছাটাও আপনার হবে না। ঠিক আছে, সো প্রতিদিন একটু একটু করে যা ভালো লাগে সেটাই করেন। ওকে, স্টার্ট উইথ আ কমিক বুক, তারপর আরেকটু ভারী কিছু, ট্রাই সামথিং হেভিয়ার লাইক একটা কোনো স্টোরি বুক পড়লেন, বা হয়তো মেবি কোনো ইংলিশ রাইটারের ইজিয়ার যে ভার্সন গুলো থাকে, ওকে, ইংলিশ নভেলিস্টের যে ইজিয়ার ভার্সন গুলো থাকে সেই ভার্সন গুলো একটু ট্রাই করলেন। আপনাকে একেবারে শেক্সপিয়ারের অরিজিনাল রোমিও জুলিয়েট পড়ার কোনো দরকার নেই, আপনি ওই ইজিয়ার ভার্সনটাই পড়েন। ঠিক আছে, এভাবে করে আপনি আস্তে আস্তে আপনার রিডিং হ্যাবিটটাকে ডেভেলপ করতে হবে, রিডিং হ্যাবিটটাকে রেগুলার করতে হবে, কনসিস্টেন্ট করতে হবে। অলরাইট, এন্ড whenever you come across a new word, please do not immediately go to the dictionary and start scavenging for the word. সাথে সাথে মিনিংটা খুঁজবেন না, প্লিজ মেক শিওর ইউ রিড দ্যাট, পুরো প্যাসেজটা শেষ করবেন, বা যেখানেই পড়ছেন ওয়ার্ডটা সেই কনটেক্সট অনুযায়ী সবকিছু আপনি একটা মিনিং দাঁড় করানোর চেষ্টা করবেন, যে আচ্ছা এখানে ওয়ার্ডটা বলেছে এক্সিকিউট, সো এই এক্সিকিউশন মানে হচ্ছে কি কাউকে শাস্তি দেওয়া, ডেথ পেনাল্টি দেওয়ার এক্সিকিউট, নাকি কমপ্লিট করার এক্সিকিউট, কনটেক্সট অনুযায়ী ওটা আপনি গেস করবেন, দেন আপনি এটা মিনিংটা কম্পেয়ার করবেন। আর প্লিজ whenever you're reading something English,
make sure you underline the new words and phrases, and then finally আমি লেফট হ্যান্ড সাইডে একটা স্যাম্পল দিয়েছি, যেখানে বলেছি, আমি জাস্ট একটা স্যাম্পল দিয়েছি, বাট এটাই হচ্ছে আমি বলবো সবচেয়ে ফ্রুটফুল একটা ওয়ে টু মেনটেন আ ভোকাবুলারি জার্নাল। ঠিক আছে, একটা ওয়ার্ড লিখলেন প্রথমে, আফটার গেটিং এ নিউ ওয়ার্ড ইউ রাইট ডাউন দ্যাট ওয়ার্ড, ফাইন্ড আউট দ্যাট মিনিং, দেন ইউ ইউজ ইট ইন আ সেন্টেন্স। এখানে যে এক্সাম্পল যেটা বলেছে দ্যাট ইজ বেসিক্যালি একটা সেন্টেন্স কিন্তু, ঠিক আছে, মানে ইনোভেটিভ ওয়ার্ডটা এক্সকিউজ মি ইউজ করে সেন্টেন্স করো। তারপরে আপনি লিখবেন হচ্ছে সিনোনিমস গুলো, যেহেতু আমরা জানি যে আইএলটিএস রিডিং এ কোয়েশ্চেন্স প্যারাফ্রেজ ফর্মে আসে, সো এই জন্য আমাদেরকে কিন্তু সিনোনিমস এন্ড অ্যান্টোনিমস জানাটাও খুব জরুরি। ঠিক আছে, আর একটা জিনিস যেটা এখানে করবেন, আপনি পার্ট অফ স্পিচটাও প্লিজ নোট করবেন, যে এটা কি নাউন, এটা কি ভার্ব, এটা অ্যাডজেক্টিভ। কোন একটা অ্যাডজেক্টিভ লেখার পরে ওটার অ্যাডভার্বটা কি হবে, ইউজুয়ালি অ্যাডভার্বস কাম উইথ ly, সো ওটাও আপনি সাথে সাথে লিখে ফেলতে পারেন যে এই অ্যাডজেক্টিভের ওকে ড্রামাটিক, সো ড্রামাটিক অ্যাডজেক্টিভের অ্যাডভার্বটা হচ্ছে ড্রামাটিক্যালি। সো একসাথে আপনার অনেকগুলো কাজ হয়ে যাচ্ছে। অলরাইট, এখন what to read, আবারও বলছি, do not read anything that you don't enjoy, but try to stay updated on, like I said, technological issues, things that is going in the natural science environment. দুটো টপিক কখনোই আপনার should not be of your concern, that is religion and politics. এই দুটো টপিক সম্পর্কে কখনো কোনো প্যাসেজ আসবে না, ঠিক আছে। আদার দেন দ্যাট আপনি মোর অর লেস যা কিছুই পান, ছোট ছোট রাইট আপ, ছোট ছোট আর্টিকেলস নিউজ পেপারে, ইংলিশ নিউজ পেপার অফকোর্স, অনলাইন নিউজ পেপারস গুলো ট্রাই করতে পারেন, ট্যাবলয়েডস গুলো একটু দেখতে পারেন, ম্যাগাজিনস থেকেও পড়তে পারেন। তবে যদি একদম প্রপার প্রিপারেশনের জন্য কিছু আমার কাছে সাজেশন চান আপনারা, যে হ্যাঁ এই ধরনের এই মেটেরিয়াল পড়লে বা এই সোর্স থেকে পড়লে আমাদের অ্যাকচুয়াল বেনিফিট হবে, মানে প্রথমে তো আপনি স্টার্ট করলেন উইথ থিংস দ্যাট ইউ এনজয় টু রিড, তারপরে যখন আপনি একটু সিরিয়াস মোডে চলে আসবেন, তখন ইটস বেটার ইফ ইউ গেট ইনটু দ্য ওয়েবসাইটস অফ বিবিসি নিউজ। ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে আপনাকে যেটা দুটো হেল্প হবে, এক হচ্ছে ইউ উইল রিমেইন এক্সট্রিমলি আপডেটেড উইথ দ্য নিউ থিংস দ্যাট ইজ গোয়িং অন, অ্যান্ড টেকনোলজিক্যাল, আমি বলেছি যে টেকনোলজিক্যাল আপডেট থাকবে, ইউ উইল গেট টেকনোলজিক্যালি আপডেটেড, অ্যান্ড এই টেকনোলজি, সায়েন্স বা ন্যাচারাল এনভায়রনমেন্ট, সাইকোলজি, এইগুলো কিন্তু খুব কমন টপিক। হেলথ, ওকে, হেলথ ইস্যুসও কিন্তু খুব কমন টপিক, যেটা আইএলটিএস এর প্যাসেজে আসে। সো এই ধরনের রাইট আপের জন্য বিবিসি নিউজ ইজ আ ভেরি ভেরি গুড সোর্স। এছাড়া আপনি দ্য গার্ডিয়ানও পড়তে পারেন, ঠিক আছে, বাট ইয়েস ইট হ্যাজ টু বি অথেন্টিক, ইট হ্যাজ টু বি ভেরি ভেরি অথেন্টিক। আপনি ইউনিল্যাডের কোনো একটা আর্টিকেল পড়ে আসলে চেষ্টা করবেন না কোনো কিছু মনে রাখতে, বা বিকজ দ্যাট ইজ নট এট অল অ্যান অথেন্টিক সোর্স। অলরাইট, সো এমন কিছু পড়েন যেটা আপনার অ্যাকচুয়ালি আপনার রিডিং হ্যাবিটটাকে ডেভেলপ করবে, আপনার ভোকাবুলারি ডেভেলপ করবে, অ্যাট দ্য সেম টাইম ইউ উইল বি, আপনার ইনফরমেশনটাও আপনার আপডেটেড থাকবে, ঠিক আছে, ইন টার্মস অফ ইনফরমেশন ইউ উইল বি আপডেটেড। সো এই জন্য আমি বিবিসি নিউজটা সবচেয়ে বেশি প্রেফার করি, অ্যান্ড ট্রাস্ট মি, আপনাকে একেবারে পুরো নিউজ পেপারের আপাদমস্তক সবকিছু পড়ারও কোনো দরকার নাই। ওকে, জাস্ট রিড the topic. Maybe you are interested in movies, আপনি entertainment page-টা পড়েন, maybe you want to stay updated about the current pandemic, আপনি কি হচ্ছে প্যান্ডেমিকের কারেন্ট সিচুয়েশন কি, কোন কোন কান্ট্রিতে লকডাউন চলছে বা চলছে না, এই ব্যাপারগুলো আপনি জানতে চাইলে আপনি স্পেসিফিক ওই পেজে ওই টপিকটাই দেখেন। আপনার যে একদম পুরোটা টপ টু বটম সব পড়তে হবে একটা নিউজ পেপারে, দ্যাট ইজ অলসো নট নেসেসারি। ঠিক আছে, নিউজ পেপারের কথাটা পার্টিকুলারলি কেন বলছি, কারণ নিউজ পেপার রিডিং এর থ্রুতে আমরা স্কিমিং এন্ড স্ক্যানিংটা অনেকটা ডেভেলপ করতে পারি। এখন স্কিমিং স্ক্যানিং নিয়ে অনেক রকম মিথ কাজ করে স্টুডেন্টদের মধ্যে। মিথটা কি, তারা সব রকমের কোয়েশ্চেনসেই স্কিম স্ক্যান করে আনসার করার চেষ্টা করে। No, this will never going to happen because skimming scanning
helps you in a very small scope. Skim and scan করাটা একটা জাস্ট একটা স্ট্র্যাটেজি যেটা খুব অল্প কাজে লাগবে আপনার, ট্রাস্ট মি। ঠিক আছে, এখন যখন আমরা নিজেদের ল্যাঙ্গুয়েজে কিছু পড়ি, ওকে, বাংলাতে যদি কিছু পড়ি বা যার যার নেটিভ ল্যাঙ্গুয়েজে, তখন কিন্তু স্কিমিং স্ক্যানিংটা আমরা অটোমেটিক্যালি করি, ন্যাচারালি ইট কামস ইন দ্য ফ্লো অফ আওয়ার রিডিং, উইদিন দ্য ফ্লো অফ আওয়ার রিডিং। কিন্তু যখন আমি একটা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে পড়বো, তখন আমাকে একটু স্কিমিং স্ক্যানিংটা আলাদা করে পড়তে হবে। স্কিম কি, উই নো যে স্কিম মানে হচ্ছে কোনো কিছু ছেঁকে ফিল্টার করে ইম্পর্টেন্ট জিনিসটা বের করে আনা। সো এখানে আপনাকে স্কিম করার উদ্দেশ্যটা হচ্ছে information that stands out. Okay, you have to understand, you have to find out the information that is standing out or is more important to you, zooming out of the main passage and giving you the main idea. Scanning is more like important dates, important names, important places, এই জিনিসগুলো আপনি যেন চট করে পড়ার মানে একটা চোখ বুলিয়ে বের করা। এখন নাম্বারস আর ভেরি ইজি টু স্ক্যান, ঠিক আছে, নেমসও কিন্তু প্রপার নাউন যেহেতু সেহেতু আপনার ক্যাপিটাল লেটারে থাকবে, ওটা কিন্তু স্ক্যান করে বের করাটা খুব ইজি। আবার নেমস অফ দ্য প্লেসেস অলসো ইজ ভেরি ইজি টু ফাইন্ড। সো স্কিমিং স্ক্যানিংটা মেক শিওর যে আপনি, এই জন্যই বলছি যে পড়ার হ্যাবিটটা ডেভেলপ করলে যেটা হবে, আপনাকে আলাদা করে চিন্তা করতে হবে না, আচ্ছা আমি এখন স্কিমিং করে পড়বো, এখন স্ক্যানিং করে পড়বো, তারপর আনসার করবো। এত টাইম আমাদেরকে কেউ দিবে না, ইটস অনলি 60 মিনিটস অর 1 আওয়ার। সো এই জন্য রিডিং হ্যাবিট ডেভেলপ করলে আপনার কি হবে, ওটা ন্যাচারালি আপনার চলে আসবে, আপনাকে আলাদা করে কখনো ওটা করতে হবে না। ঠিক আছে, আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি, আমি বলছি যে আমি কিন্তু কখনোই আমি ওই স্কিম করা স্ক্যান করা এসবের ধার কাছ দিয়েও হাঁটি নাই। আমি একদম স্ট্রেইট অ্যাওয়ে আই হ্যাভ ডেভেলপড মাই রিডিং হ্যাবিট, যেটা ছোটবেলা থেকেই ছিল। আই হ্যাভ ডেভেলপড নার্চার ইট ফার্দার অ্যান্ড দেন ওই স্কিমিং স্ক্যানিং অটোমেটিক্যালি হয়ে গিয়েছে। Nevertheless, detailed reading is something that we have to do, okay, at the end of this টেস্ট। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনাকে ডিটেল রিডিং এ ঘুরে ফিরে আসতেই হবে। অলরাইট, সো মেক শিওর যে আপনার যেন ডিটেল রিডিং এর অভ্যাসটা থাকে, আপনি যেন খুব বেশি স্কিপ করে পড়ে যে পড়ার মানে হ্যাবিটটা না। অনেকেই কিন্তু এই ভুলটা করে, স্কিম এন্ড স্ক্যান করতে গিয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন তারা হচ্ছে ফিল্টার আউট করে দেয়। Okay, they just zone out the important topic or important ideas from the passage. তখন কি হয়, একটা স্পেসিফিক কোয়েশ্চেন কিন্তু আনসার করতে পারেন, আবার তখন আপনাকে পড়তে হবে। সো ইটস বেটার দ্যাট আপনি স্কিম এন্ড স্ক্যানটা টোটালি ন্যাচারালি ডেভেলপ করতে দেন আপনার ভিতরে, এন্ড ডিটেল রিডিং এর প্র্যাকটিসটা আপনার থাকতেই হবে। আর লাস্টলি আপনাকে যেটা আমরা অনেক সময় বলি যে আমরা খালি স্কিম স্ক্যানার ক্লোজ রিডিং বা ডিটেল রিডিং এত পড়ে থাকি, আমরা দুটো জিনিস স্কিপ করে যাই, একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেন আর একটা হচ্ছে ডিসাইড দি আনসার। So first of all you have to আমি ডাবল বলছি so that I can emphasize on this, সেটা হচ্ছে আপনাকে ইনস্ট্রাকশনটা ভালো করে পড়তে হবে, কোয়েশ্চেনটা বুঝতে হবে। কোয়েশ্চেন না বুঝলে আনসার কখনোই কারেক্ট দেওয়া সম্ভব না, এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। ওকে, সো কোয়েশ্চেন বুঝে তারপরে খুব কুইকলি একটা কম্বিনেশন অফ স্কিম স্ক্যান এন্ড ডিটেল রিডিং এর মাধ্যমে আমরা আনসারটাকে ডিসাইড করব, যেটাকে আমাদের ন্যাচারালি ডেভেলপ করতে হবে। বারবার বলছি, আমি কিন্তু কখনোই বলবো না আপনাকে আমি স্কিমিং করা শিখাই দিব, স্ক্যানিং করা শিখাই দিব এন্ড তারপর আপনি হচ্ছে আইএলটিএস রিডিং এ 8 পেয়ে যাবেন, 9 পেয়ে যাবেন। নো, sorry, I can't do that, nobody can do that, trust me, if anyone can do that আমি আমার সার্টিফিকেট ফেলে দিব। But anyway, jokes apart, that's not possible. All right, আর যেই বলছি যে কমন মিস্টেক যেটা আমরা করি, আমরা একটা কোয়েশ্চেন পড়ি, পড়ার পরে ওটাকে স্কিম করি, তারপর স্ক্যান করি, এরপর আনসার খুঁজতে থাকি। এটা খুবই ভুল একটা স্টেপ, খুবই গ্রেভ একটা মিস্টেক, বিকজ সব ধরনের কোয়েশ্চেনে কিন্তু স্কিমিং লাগবে না, সব ধরনের কোয়েশ্চেনে স্ক্যানিং লাগবে না, আবার মোরালেস সব ধরনের কোয়েশ্চেনে ডিটেল রিডিং দরকার হয়। ঠিক আছে, সো কিছু কিছু ক্ষেত্রে আপনি স্কিম করে আনসারটা লিখে দিতে পারবেন। টাইম কনস্ট্রেন্টের ব্যাপারটা মাথায় রেখে আপনাকে স্কিম স্ক্যান করতে হবে, যে একটা স্পেসিফিক টাইপের এক্সারসাইজ আমি সেটা স্কিম করে আনসারটা শেষ করে ফেললাম, ওকে, মুভিং অন টু দ্য নেক্সট এক্সারসাইজ, সেটা হয়তো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের জন্য মেবি আমাকে তখন ডিটেল রিডিং এ চলে যেতে হবে। অলরাইট, সো ওটা হচ্ছে কি, যে প্র্যাকটিস করতে করতে you will ultimately develop that. Practice always makes a man perfect. Okay,
Now, types of question several times have been discussed. So আরো একবার বলছি যে এটা হচ্ছে একদম ব্রডলি চিন্তা করলে 4-5টা টাইপের বেশি না, ম্যাক্সিমাম 6 টাইপস আর দেয়ার, বাট ওগুলোকে আবার ভেঙে ভেঙে সাব ক্যাটাগরিতে আনার পর there are 11 different types of question that comes in the reading test. Okay, multiple choice, information identification, এবং এই ইনফরমেশন আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাইং রাইটার্স ভিউ এই সব ক্ষেত্রে আপনার রিফ্রেজিংটা খুব দরকার। সো ওয়ান্স এগেন গেটিং ব্যাক টু দ্যাট vocabulary enrichment. Okay, ম্যাচিং ইনফরমেশন, হেডিংস, ফিচার্স, সেন্টেন্স এন্ডিংস এই সব কিছু ম্যাচিং এর মতো একটা এক্সারসাইজ আসতে পারে। সেন্টেন্স কমপ্লিশন ইজ সামথিং লাইক fill in the blanks, fill in the gaps. Summary, note completion এগুলো fill in the gaps এর মতো। Diagram level completion is also same. Short answer questions are more like ওই যে আমরা লিসেনিং এ যেমন দেখি যে write a 2-word answer, 3-word answer, 1 word 1 number answer, এইভাবে করে আপনাদেরকে আনসার গুলো এক্সপেক্ট করা হয়। সো খুব বড় কোনো আনসার কখনোই আসবে না, ঠিক আছে, যে একটা বিশাল একটা সেন্টেন্স লিখতে হবে এরকম কোনো আনসার আসে না। আচ্ছা, রিডিং স্ট্র্যাটেজিটা আমি এখানে জাস্ট দুটো কোয়েশ্চেন, এতগুলো 11টা কোয়েশ্চেন আসলে এটা আমারও তো আজকে অনেক টাইম রিয়েলি আন্ডার প্রেসার, সো এই টাইমের মধ্যে আমি শেষ করতে পারবো না, আই এম রিয়েলি প্রেসড এগেইনস্ট টাইম। সো দুটো টাইপের কোয়েশ্চেন আমি একটু আপনাদের সাথে ডিসকাস করব। যে আমি যে বললাম যে আমরা যে ভুল করি যে সবগুলো কোয়েশ্চেন কি আমরা চিন্তা করে স্কিম করব, স্ক্যান করব, ক্লোজ রিডিং করব, তারপর আনসার করবো, না, দ্যাট নেভার গেটস পসিবল। সো হেডিং ম্যাচিং এর ক্ষেত্রে আমরা প্রথমে একটু স্কিম করব, ফার্স্ট সেন্টেন্সটা আর লাস্ট সেন্টেন্সটা আমরা পড়বো, এন্ড দেন উই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য কোয়েশ্চেনে কি বলছে। সো ভেরি কুইকলি আমরা ধরেন একদম ফার্স্ট প্যাসেজটা আপনি শুরু করলেন পড়া, ঠিক আছে, আইএলটিএস রিডিং টেস্টের ফার্স্ট প্যাসেজ, সেটার ফার্স্ট প্যারাগ্রাফটা আপনি ফার্স্ট লাইনটা, ফার্স্ট দুটো লাইন, লাস্টের দুটো লাইন আপনি পড়লেন, পড়ে ইউ টার্ন ওভার টু দ্য কোয়েশ্চেনটা একটু দেখলেন, দেখে কোয়েশ্চেনটা বুঝে দেন ইউ মুভ ব্যাক টু ক্লোজ রিডিং। এখানে একটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট যেটা আমি বলে রাখা ভালো, এক্সারসাইজ অনুযায়ী, সরি, প্যারাগ্রাফ অনুযায়ী এক্সারসাইজ গুলো কিন্তু সিরিয়ালি আসে আইএলটিএস এ। ধরেন আপনার প্রথম প্যাসেজের প্রথম একটা প্যাসেজ, সেটার আন্ডারে 3টা এক্সারসাইজ, সো সেই 3টা এক্সারসাইজ কিন্তু আপনার গ্রাজুয়ালি ইন দ্য অ্যাসেন্ডিং অর্ডারে কিন্তু আপনি পাবেন, মানে হচ্ছে প্যারাগ্রাফ গুলো অ্যাজ ইউ প্রসিড উইথ দ্য প্যারাগ্রাফস ইউ আর গোইং টু প্রসিড উইথ দ্য কোয়েশ্চেন্স। তারপর হয়তো আবার যখন আপনি একটা নেক্সট এক্সারসাইজে মুভ করবেন সেই একই প্যাসেজের, তখন মেবি আপনাকে আবার হয়তো ফার্স্ট থেকে পড়তে হতে পারে। সো এটা কিন্তু একটা বিরাট অ্যাডভান্টেজ যে খুব সিরিয়ালি ইনফরমেশন গুলো আসছে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স অফ আ গিভেন এক্সারসাইজ। অলরাইট, সো এই জন্য আপনি ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট প্যাসেজটা পড়ে ফার্স্ট কোয়েশ্চেন পড়লে কিন্তু ইউ আর গোইং টু গেট দি আনসার। অলরাইট, বাট হ্যাঁ, প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা টাইপেই কিন্তু দেখবেন a close reading is there, is something that you have to do one way or another. Okay, schema scan basically করা হয় কেন, টাইমটাকে একটু প্রপারলি অ্যালোকেট করতে পারার জন্য, যে একটা কোয়েশ্চেন পড়ে আমি চট করে যদি আনসারটা পেয়ে যাই তো ভালো, আমি চট লিখে দিলাম, আদারওয়াইজ আমি তো ক্লোজ রিডিং আমার আছেই, আমার করতেই হবে one way or another. Alright, but and in both the cases please also see something that understanding that question is very important. True false not given এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, একটু সিকোয়েন্সটা ডিফারেন্ট কেমন, you have to understand the question first, তারপর আপনি স্ক্যান করবেন, স্ক্যান করে দেখবেন যে if you get the names, if you get the name of a place, if you get the date, অথবা কোনো একটা প্রসেস, ওকে, সো সেগুলো স্ক্যান করে বের করে আপনি কোয়েশ্চেনটা বুঝে যদি স্ক্যান করতে পারেন, ফেয়ার এনাফ, দেন ফার্দার আপনাকে আবারও কিন্তু ক্লোজ রিডিং এ মুভ করতে হবে টু ডিসাইড অন দি আনসার। ওকে, এন্ড please make sure you have a plan. আমি বারবার বলছি, when you are sitting for the IELTS exam, you're enough matured to understand what works best for you. এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে। এটা যতক্ষণ না পর্যন্ত আপনি ধরতে পারবেন যে আমি কোন স্ট্র্যাটেজিটা ফলো করলে আমার আনসার গুলো আমি ইজিলি পাচ্ছি, সব টাইপের কোয়েশ্চেন্স এর আনসার আমি বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে ইট উইল নট বি হেল্পফুল। কারণ আমি বলি সবসময় যে আইএলটিএস এক্সাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ এক্সাম বলে এটাকে খুব বেশি বিলিটল করা
কোনো দরকার নেই, বিকজ অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ টেস্টের যে এখানে কিন্তু যেটা হচ্ছে আপনাকে টেকনিক্যালিটিটা ধরতে হবে, যে এই যে একটা 60 মিনিটস টাইমের মধ্যে এক একটা কোয়েশ্চেনে কতটুকু টাইম অ্যালোকেট করে প্যাসেজ পড়াটা শেষ করবেন, এই টোটাল ব্যাপারটা কিন্তু একটা টেকনিক্যাল একটা স্ট্র্যাটেজি কিন্তু আপনি হিসাব করে দেখেন, ঠিক আছে। তার সাথে আপনাকে ভোকাবুলারি ডেভেলপ করতে হবে, আপনাকে আপনার রিডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হবে বেসড অন হোয়াট সুটস ইউ ওয়েল। আমাকে যদি জিজ্ঞেস করেন অ্যাজ আ ক্যান্ডিডেট when I prepared myself, আমি কিন্তু খুব কনসিয়াসলি স্কিম অ্যান্ড স্ক্যান করিও নি। এখন হ্যাঁ, সেটা হতে পারে মেবি বিকজ আই হ্যাড দ্য হ্যাবিট অফ রিডিং ফ্রম অ্যান আর্লি ইয়াং এজ, বাট দ্যাট ডাজ নট মিন যে আপনাকে আপনার রিডিং হ্যাবিট না থাকলে আপনাকে আগে স্কিম স্ক্যান ডেভেলপ করতে হবে, নো। সো স্টার্ট রাইট নাও, ওকে, অ্যান্ড জাস্ট dive into reading and you will develop it, trust me. Automatically natural একটা flow চলে আসবে যে আপনি স্কিম আর স্ক্যান করতে পারবেন। আর একটা কাজ যেটা করতে পারেন which really helps, সেটা হচ্ছে if you go through the newspapers, ধরেন একটা নিউজপেপারের আর্টিকেল পড়ছেন আপনার ফেভারিট কোন একটা টপিক, সো আর্টিকেলে 3-4টা প্যারাগ্রাফ তো থাকেই, আপনি আর্টিকেলের মেইন টপিকটা না দেখে বা দেখলেও ধরেন দেখেও ফেলেছেন, আপনি এক একটা প্যারাগ্রাফকে এক একটা হেডিং দিতে পারেন আপনার আইডিয়া অনুযায়ী। যে মানে আমি আবারও বলছি যে একটা নিউজপেপার আর্টিকেল আপনি যখন পড়ছেন তখন এক একটা প্যারাগ্রাফকে আপনি ইন্ডিভিজুয়াল হেডিং আপনি অ্যাসাইন করেন। হ্যাঁ, অ্যাসাইন করার পরে মেবি আপনি সেটা আবার পরে আপনার টিচারকে দিয়ে চেক করাতে পারেন, বা ইউ ক্যান ওয়ার্ক উইথ আ পার্টনার সো দ্যাট দেখতে পারেন যে হ্যাঁ আপনার পার্টনার যেটা চুজ করেছে হেডিং, ডাজ ইট ম্যাচ উইথ ইয়োর ওয়ান। এইভাবে করে কিন্তু ওই হেডিং ম্যাচিংটা আসলে অনেককেই ইট গিভস আ টাফ টাইম। ফর মি ইট ওয়াজ রিয়েলি রিয়েলি কি বলবো, আমি মানে I was overwhelmed by this exercise particularly, এই ম্যাচিং হেডিংটা। বাট হ্যাঁ, আমি ওইভাবে প্র্যাকটিস করেছি যে আমি কোনো একটা প্যাসেজ পড়ে আই ট্রাইড টু থিঙ্ক অফ মাই ওন হেডিং, যে কি হতে পারে। আমি যখন প্র্যাকটিস করেছি, ঠিক আছে, তখন আমি নিজে চেষ্টা করতাম যে আচ্ছা এটার হেডিংটা কি এটা হবে। তারপর যখন আমি আনসার ম্যাচ করতাম কোয়েশ্চেন করে, তখন দেখা যেত যে হ্যাঁ আমার কিন্তু অনেক সময় কমন চলে আসছে। সো ওই যে প্র্যাকটিস করতে করতে আপনার ওই হ্যাবিটটা কিন্তু ডেভেলপ করে ফেলতে পারে। আবার ট্রু ফলস নট গিভেন এর ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, ইউ ক্যান ফর্ম কোয়েশ্চেন্স। ম্যাচিং হেডিং এর জন্য আমি বললাম যে আপনি একটা নিউজপেপার আর্টিকেল পড়ে ইউ ক্যান ডিসাইড অন আ হেডিং, সেই একইভাবে আপনি আর্টিকেলটা পড়ে এক একটা প্যাসেজ থেকে আপনি এক একটা কোয়েশ্চেন ফর্ম করবেন। So that actually helps you to understand true false and not given এই এক্সারসাইজ গুলো, এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আপনাকে মানে ওই যে স্ক্যানিংটা আপনার অনেক ডেভেলপড হয়ে যায়, ঠিক আছে। সো যার জন্য এই ধরনের এক্সারসাইজ গুলো গেটস ইজিয়ার। আচ্ছা, some important things that you need to remember on the D day, that is on the main test day, that is ওই যে আগেই বলেছি যে আনসার যেহেতু ট্রান্সফার করা লাগে, সো মেক শিওর when you're transferring the answers you are paying attention to the spelling, to the forms, that is verb, noun, etc., structure, everything, ওকে। বিকজ এমন হতে পারে আপনি বুকলেটে কারেক্ট আনসার লিখেছেন বা ঠিক করেছেন, ট্রান্সফার করার সময় আনসার স্ক্রিপ্টে ভুল লিখলেন, ওরা কিন্তু এক্সামিনার কিন্তু আনসার স্ক্রিপ্টটাই দেখবে। সো মেক শিওর দ্যাট আপনি আনসার স্ক্রিপ্টটাকে সবসময় প্রাধান্য দিবেন, ঠিক আছে, when you're transferring the answers. While you're transferring the answer, make sure that you transfer all the answers. নাম্বারিংটা করাই থাকে আনসার স্ক্রিপ্টে, সো আপনি যখন ট্রান্সফার করবেন আপনি খেয়াল করে দেখবেন যে আপনি যেন 1 এর জায়গায় 2 এর আনসার লিখে দিচ্ছেন না, 2 এর জায়গায় 3 এর আনসার লিখছেন না, পুরো সিকোয়েন্স কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে, পুরো অর্ডার চেঞ্জ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে আবার আপনাকে মুছে সব লিখতে হবে, বিকজ reading test allows pencil only, and if you want to do any correction on the answer script you have to erase and then rewrite. আপনি কেটে কিছু লিখতে পারবেন না, okay? And one thing that you always must remember, you will not be given any extra time for transferring the answer. আচ্ছা, before sharing the exercise, আরেকটা কথা এখানে বলে রাখি, আমি যেমন বেশ কয়েকবার আমি এটা ডিসকাস করেছি যে হ্যাঁ রিডিং প্র্যাকটিস করলে, রিডিং হ্যাবিট এনহান্স করলে আপনার রিডিং টেস্টের জন্য অনেক সুবিধা হয়। সবচেয়ে বেশি সুবিধা যেটা হবে বা হতে পারে, দ্যাট ইউ ক্যান বি ভেরি ফর্চুনেট
আপনার কোনো একটা ফ্যামিলিয়ার টপিক পেলেন আপনি প্যাসেজে, ঠিক আছে? যেমন আই ইউজ টু টিচ জিওগ্রাফি এন্ড আমার হচ্ছে টেকটনিক প্লেটস এর উপর একটা প্যাসেজ এসেছিল। সো ইট ওয়াজ লাইক I knew it like the back of my hand. বাট একটা জিনিস মনে রাখবেন, প্যাসেজে যা বলেছে এর বাইরে থেকে কিন্তু আপনি কখনো কোনো কিছু আনসার করতে পারবেন না। সো মেবি ইট কনফ্লিক্টস উইথ ইয়োর নলেজ, যে প্যাসেজে যা পড়ছেন আপনার রেলেভেন্ট টপিক, আপনার ফ্যামিলিয়ার টপিক, কিন্তু আপনি যেটা পড়ছেন সেটা হয়তো আপনার নলেজের সাথে ম্যাচ করছে না। ডাজন্ট ম্যাটার, দ্য কোয়েশ্চেন ইজ দ্য গড হিয়ার। ঠিক আছে, কোয়েশ্চেন এখানে হর্তা কর্তা বিধাতা, আপনাকে কোয়েশ্চেনে যা বলবে, প্যাসেজে যা বলা আছে এর বাইরে আপনি কিছু কিছু করতে পারবেন না, কিছু লিখতেও পারবেন না, ইভেন ইফ ইট ইজ রং। ওকে, সো এই জন্য ওই যে অনেক সময় ফ্যামিলিয়ার টপিক আসলে আমরা অনেক স্টুডেন্ট এটা ভুল করে যে খুব বেশি খুশি হয়ে যায়, খুশি হয়ে অনেক সময় কোয়েশ্চেন না পড়ে দে কিপ অন আনসারিং, বা কোয়েশ্চেন না প্রপারলি বুঝে যে কি চাচ্ছে, বেসড অন দেয়ার নলেজ দে আনসার দ্য কোয়েশ্চেন। প্লিজ ডোন্ট ডু দ্যাট। ওকে, প্যাসেজের বাইরে আপনি কিছুই লিখতে পারবেন না, কিছু চিন্তাও করতে পারবেন না, টু বি ভেরি অনেস্ট। ওকে, আচ্ছা, very quickly, let's say I give you 3 minutes. এটা খুবই short একটা passage compared to what is given in the actual test. Very quickly, going through the passage, can you tell me in the chat, in the comment section, what could be the relevant topic of this write-up? এই লেখাটার appropriate একটা টপিক আপনারা প্লিজ চুজ করেন। মেইন আইডিয়াটা আমাকে একটু বলতে হবে, বা হেডিং of this passage. Very quickly, 3 minutes. আমি পরে বলছি। So one explanation for the trend of more super hot fires in Southern California, a region which usually has dry summers, is that it has significantly below normal precipitation in many recent years. So এখানে maybe precipitation is a new word, so আপনি আন্ডারলাইন করবেন, ঠিক আছে? Super hot বোঝাই যাচ্ছে, that's not important. Okay, next, another reason experts say is related to the century-long policy of the US Forest Service to stop wildfires as quickly as possible. The unintentional consequence has been to halt the natural eradication of underbush, now the primary fuel for mega fires. So এখানে আমি আরো একটা new word পেলাম। I know the meaning, but আমি ধরে নিচ্ছি যে হয়তো this could be a new word for many of you, eradication. Okay. Next paragraph, 3 other factors contribute to the trend. They add, first is climate change marked by a 1 degree Fahrenheit rise in average yearly temperature across the western states. Second is fire seasons that on average are 78 days longer than they were 20 years ago. Third is increased construction of homes in wooded areas. So এখানে একটা ডিজাস্টারের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি, ঠিক আছে, বিকজ এখানে সিজনের কথা বলা আছে, এখানে ন্যাচারাল কিছু অকারেন্স মেনশন করেছে, যেমন প্রেসিপিটেশন কিন্তু মানে হচ্ছে দ্য অ্যাভারেজ রেইনফল। ওকে, প্রেসিপিটেশনের সিনোনিম হচ্ছে রেইনফল অর স্নোফল। সো এখানে আমরা যেহেতু বুঝতে পারছি যেটা কোনো একটা ডিজাস্টার নিয়ে কথা বলছে, সো সেখানে 3টা ফ্যাক্টর আইডেন্টিফাইড আছে। সেই ফ্যাক্টর গুলো কি কি আমরা সেটা একটু চট করে এই যে স্ক্যান করে আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু ইজিলি বের করে ফেলতে পারছেন। আর নাম্বার গুলো এখানে এই যে 78 days longer, 20 years ago, এভাবে করে আপনি স্ক্যান করে যে 1 ডিগ্রি ফারেনহাইট ইনক্রিজ করছে, স্ক্যান করে কিন্তু আপনি নাম্বার গুলো পয়েন্ট আউট করতে পারবেন। অলরাইট, এখন দেখি, আচ্ছা 3 মিনিট কি শেষ? I guess it is, or even if it is not, it's a very short passage actually. 3 minutes is even longer for this. Let us see what could be. Yes, so a possible appropriate topic for this write-up is wildfire damage. আমরা জানি যে in the recent times we have seen that many countries are experiencing this disaster, this natural disaster, and it has become severe more than a couple of years back. It has become more severe. So কেন সেই সিভিয়ারিটির রিজন গুলোই কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে? এখন আমরা কোয়েশ্চেনস গুলো একটু দেখি, লাইক
Understanding the question is very important. So প্রথমে ইনস্ট্রাকশনটা দেখি, we should not use more than 2 words from the passage. So যেই আনসারটাই এই গ্যাপ গুলোতে বসবে, যে 1 2 আর 3, সেই আনসারটা হবে 2 ওয়ার্ডের একটা আনসার, and that is exclusively from the passage. Now we have to find out the answers. So reasons for increased damage by wildfire these days, একটা হচ্ছে lower than average rainfall, এই যে আমি বলেছি না below normal precipitation, precipitation হচ্ছে rainfall এর synonym. So দেখেন, আপনি যদি precipitation ওয়ার্ডটা না জানেন, আপনি কিন্তু কখনোই বুঝবেন না এখানে rainfall এর কথা বলছে। So এই জন্য vocabulary is very important. Second, annual temperature. Annual temperature, আমরা কোয়েশ্চেন গুলো আপনাদের সুবিধার্থে আমি এই একটা আনসার সহ যেটা দেয়া ছিল আনসার স্কিমটা, সেটাও বের করে রেখেছি। দেখেন এখানে বলেছে যে নাম্বার 1, it is lower than average rainfall answer. So you can easily write rise, 1 degree rise, annual temperature rise is and one reason. এখানে আপনাকে কিন্তু একদম এক্স্যাক্টলি 1 ডিগ্রি ফারেনহাইট রাইজ এভাবে কিন্তু দেয়া থাকবে না। আমি বারবার বলেছি কোয়েশ্চেনস আর প্যারাফ্রেজড। সো বলা আছে it has increased by 1 degree Fahrenheit, but কোয়েশ্চেনে আপনাকে বলেছে annual temperature কি 1 is rise, number 1 is rise. So annual temperature rise is one reason for increased damage by wildfires. আপনাকে কোয়েশ্চেনের সাথে আনসারটাকে মিলিয়ে দেখতে হবে যে গ্রামাটিক্যালি কারেক্ট কিনা। আপনি হয়তো এখানে রাইজিং লিখে দিতে পারেন ভুলে, অ্যানুয়াল টেম্পারেচার রাইজিং নো। বারবার একটা জিনিস আমি বলি যে কোয়েশ্চেন প্যারাফ্রেজ করা থাকে, বাট যে আনসারটা আপনি লিখবেন ওটা কখনো প্যারাফ্রেজড থাকবে না, ওটার পার্ট অফ স্পিচও চেঞ্জ হয় না। সো এখানে রাইজ আছে, আনসারটা রাইজই হবে, রাইজিং হবে না, রোজ হবে না, দ্যাট মিন্স পাস্ট টেন্স হবে না। ঠিক আছে, আপনাকে যা দেয়া আছে সেটাই হবে, বিকজ এটা কিন্তু পুরোপুরি মিনিংফুল একটা সেন্টেন্স হচ্ছে। দেখেন আপনি যদি এভাবে পড়েন যে অ্যানুয়াল টেম্পারেচার রাইজ ফর ইনক্রিজ ড্যামেজ বাই ওয়াইল্ডফায়ার্স, absolutely meaningful. আচ্ছা, সেকেন্ড, ড্যাশ আর লঙ্গার। সো আপনাকে বলেছে নো মোর দ্যান 2 ওয়ার্ডস। সো আপনি 1 ওয়ার্ড লিখলে ইটস কারেক্ট, 2 ওয়ার্ড লিখলেও কারেক্ট, আপনি 2 এর বেশি লিখতে পারবেন না। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আপনাকে লিখতে হবে ফায়ার সিজনস। ওকে, আপনি এখানে কিন্তু যদি শুধু সিজনস লেখেন, আপনি হয়তো বলতে পারেন যে হ্যাঁ একটা ওয়ার্ড লিখলে তো আনসার কারেক্ট, সিজনস লিখে দিয়ে আসছি কেটে দিল কেন, মিনিং তো দাঁড়াচ্ছে না। শুধু সিজন লঙ্গার হলে তো হচ্ছে আপনার টেম্পারেচার বা ওয়াইল্ড ফায়ার ইজ নট ইনক্রিজিং, ওয়াইল্ড ফায়ারের ড্যামেজটা ইনক্রিজ করছে তখনই যখন ফায়ার সিজনস আর ইনক্রিজিং। সো এই জন্য আপনাকে পুরোটা লিখতে হবে। অলরাইট, and the last one is more dash which are unsafe, which are in unsafe locations. So এখানে wooded areas কে ধরা হয়েছে মানে একটা আনসেফ লোকেশনে। ঠিক আছে, মোর কনস্ট্রাকশন অফ হোমস, তার মানে আরবানাইজেশন ইজ টেকিং প্লেস, অনেক বেশি বাড়ি বানানো হচ্ছে কোথায়, বুরেড এরিয়াতে, বন জঙ্গলের কাছে। সো যখন আপনি বন জঙ্গলের কাছে কনস্ট্রাকশনের কাজ করবেন তখন আপনি ওয়েল্ডিং করেন, আপনি আরো অন্যান্য অনেক কিছু করেন যেখানে দেয়ার ইজ এ ইউজ অফ ফায়ার, দেয়ার ইজ ইউজ অফ ইলেকট্রিসিটি, যেখান থেকে ইজিলি কি হয় আগুন ধরে যেতে পারে। সো এই জন্য এখানে এটাকে এভাবে বলেছে আনসেফ লোকেশনস। কারেক্ট আনসার ইজ হোমস। ঠিক আছে, সো দেখলেন তো যে কিভাবে আমাদেরকে প্রথমে প্যাসেজটা পড়ে খুব দ্রুত ন্যাচারাল ওয়েতে স্কিম বা স্ক্যান করে তারপর ক্লোজ রিডিং এর মাধ্যমে আমাদেরকে কিন্তু আনসার গুলো ডিটেক্ট করতে হবে। Trust me, if you do not understand the questions properly, you will never get the correct answer from the passage. Okay, and please start working on your vocabulary right from today and get into the habit of reading. Okay, and it is not only for your IELTS exam. Just let this habit stay for the rest of your life. All right. Last, আমি আর্ক এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার থ্যাঙ্কস জানাচ্ছি to bear patience with me
and also staying with me in the live session. আমরা খুব শীঘ্রই আমাদের IELTS এর কোর্স লঞ্চ করতে যাচ্ছি starting from 31st August. The main instructors are here. One is me, Anita Sharmin. The other one is Muntahina Vidi. So আমরা কোর্সটা যে অফার করছি এর সব ডিটেইলস ইনফরমেশন আপনারা আর্ক এডুকেশনের প্রত্যেকটা পেজে পেয়ে যাবেন, যে ইন্ডিভিজুয়াল ব্যাচ অনুযায়ী যে পেজগুলো ডেভেলপ করা হয়েছিল ফর দ্য ওরিয়েন্টেশন কোর্সেস, বা আর্ক এডুকেশনের অ্যাকচুয়াল যে পেজটা সেখানেও পাবেন, আর্ক এডুকেশনের গ্রুপেও আপনারা পেয়ে যাবেন। সো প্লিজ গো থ্রু ইট, and if you really want to get your desired score, I think ARC education is the right choice for all your future endeavors. Okay, thank you very much. Remember, reading is awesome. Trust me, reading it actually gives you a peace of mind. All right, thank you very much. Now I'm going to stop sharing my slides, and if there is any question, please feel free to drop it in the comment section. Okay, so I can see that there is no question at the moment. Thank you very much for holding your patience, for staying with ARC education. I hope we can bring some more interesting lives in future. Okay, thank you.